এটা মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী ঘর। এটা সারা বাংলাদেশের মানুষ এবং দেশে না বিদেশে মানুষও এটা পছন্দ করে। কতদিন এখানে কাজ করবেন? প্রায় মনে করেন 2-2.5 মাস 3 মাস। এখন তো আলুর সিজন আসতেছে, আলুর কাজেই আপনারা কি ব্যস্ত? জি জি। দর্শক, গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি সুমন সাহেবের সেই আদি নিবাসে। আসলে একসময় এই রাস্তাগুলো কিন্তু মাটির রাস্তা ছিল, যদিও এখন সেটা আর মাটি নাই। গ্রামের প্রতিটা অলিগলি কিন্তু এখন কিন্তু পিচ ডালা রাস্তা হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আব্দুল খালেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জ থেকে। আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার এই খুব প্রিয় আস্থাভাজন বন্ধু, ওনার পৈতৃক নিবাস হচ্ছে মুন্সিগঞ্জ। আজকে ওনার সেই পুরনো পৈতৃক নিবাসে আমরা আজকে যাব। ওনার পৈতৃক নিবাসের অবস্থা, পরিস্থিতি, বর্তমানে কি অবস্থায় রয়েছে এই সব সম্পর্কে আর আমরা বিস্তারিত জানবো। তো আমরা যেহেতু এখানে আসছি, এখানে দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইনের কতগুলো বাড়ি, এই ঘরগুলো কিন্তু এখানে বিক্রি করা হয়। এবং আপনারা দালান বাড়ি করলে যে টাকা খরচ হয় তার থেকে বেশি কিন্তু এক্সপেন্সিভ কিন্তু এই টিনের বাড়িগুলো, নান্দনিক যে ডিজাইনের বাড়ি। আচ্ছা সুমন সাহেব, এখানে যখনই আমি আসি তখনই দেখা যায় যে এই নান্দনিক ডিজাইনের টিনের বাড়ির ঘরগুলো দেখা যায়। এটা আসলে আপনার জানা মতে কবে থেকে এই প্রচলনগুলো শুরু হয়েছে? এটা মুন্সিগঞ্জে বহুত আগে থেকে। এটা মুন্সিগঞ্জে একটা ঐতিহ্য বলতে পারেন আপনি। এটা মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী ঘর। এটা সারা বাংলাদেশের মানুষ এবং দেশে না বিদেশে মানুষও এটা পছন্দ করে। এই ঘরের কারুকার্যময় এবং এটা খুব আরামদায়ক এবং সৌন্দর্য। একসঙ্গে কয়েকটি ঘর দেখতে বেশ ঝকঝকে নতুন রেডিমেড এইসব ঘর নান্দনিকতার ছোঁয়া। একতলা, দোতলা আর তিনতলা ঘর। ঘরের দরজা, জানালা, বেড়া, টুয়া, চাল, ভেতরে বাহিরে সব কিছুতেই নকশা করা কারুকাজ। ঘরগুলো দেখলেই আটকে যায় চোখ। দৃষ্টিনন্দন এইসব ঘর তৈরি হয়েছে কাঠ, টিন, প্লেট, শিট দিয়ে। এসব ঘরকে স্থায়ীভাবে টিন কাঠের বাড়ি বলা হয়। মুন্সিগঞ্জের ঐতিহ্য হচ্ছে এটি। শৌখিন কিংবা নিম্নবিত্ত এই অঞ্চলের অধিকাংশ বাড়ি টিন কাঠ দিয়েই তৈরি হয়। নদী ভাঙন কবলিত অঞ্চল বলেই এখানে কাঠের ঘরের কদর রয়েছে বেশি। ভাঙনের শিকার হলে সহজেই সরিয়ে নেওয়া যায়। তাছাড়া বিপদ আপদে ঘর বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। অসাধারণ নান্দনিক সৌন্দর্যের কারণে এই টিন কাঠের ঘরগুলোর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। প্রিয় দর্শক, আমরা এখন একটি মার্কেট, এর বাজারের পাশেই এই মুন্সিগঞ্জে, এটা তো মুন্সিগঞ্জ না, মুন্সিগঞ্জে এই হাতিমারা জায়গা, এইখানে কিন্তু এই ঘরগুলো বিক্রি করা হয়। তো আপনি তো এখানে এই যে ঘর, খুব নান্দনিক ডিজাইনের যে ঘরগুলো, এগুলো আপনারা তৈরি করেন, কেমন সময় লাগে আপনাদের এই ঘরগুলো করতে? আমাদের লোক থাকলে মনে করেন 4 দিন থেকে 5 দিন লাগে একটা ঘর তৈরি করতে। 4 থেকে 5 দিন? হ্যাঁ। কি ধরনের লোক এখান থেকে এসে নেওয়া যায় এই ঘরগুলো? এখানে যাদের ওই ঘর বাড়ি নাই তারা এসে দেখে পছন্দ করে। বিভিন্ন ধরনের ঘর আছে, দেখে পছন্দ করে তারপরে দাম বলে। দামে যদি তাদের খাড়ে ফেরাত এইভাবে এই টলিতে নেয়, ট্রাকে নিয়ে যায়। অনেক দূর থেকে আসে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, দেখা যায় নারায়ণগঞ্জ, অনেক দূর থেকে। মানে শুধু মুন্সিগঞ্জে না, মুন্সিগঞ্জ অনেক দূরেই যায়। আচ্ছা, ঢাকার বাইরে এত বড় ঘর কিভাবে নেয় তারা? এটা এই যে ট্রাকে নেয়, পাটে খুললে ট্রাকে বইরে লয়ে যায়। এই সেটটা আবার ওই জায়গায় নিয়ে সেট করে? হ্যাঁ, সেট করে। এই আমরা এই জায়গায় সেট করে দিয়েছি। আচ্ছা, এই কাঠগুলো কি কাঠ ইউজ করেন? এরা সবই এই নাইজেরিয়া লোহা।
বাইরের নাইজেরিয়ান হ্যাঁ, লোহা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাইরের কাঠ। ঘরগুলো মিনিমাম কত থেকে কত টাকার মধ্যে বিক্রি করেন? এইটা সর্বোচ্চ মূল্য 3.5 লক্ষ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 10 বিক্রি লাখ করা টাকা। হয়। দেখা যায় যে 3.5 লাখ টাকা হলে তো দালান বাড়ি করা যায় ছোটখাটো, কিন্তু তারপরে এটার থেকে মনে হয় না একটু এক্সপেন্সিভ? দেখা যায় বিল্ডিংয়ে মনে করেন 20 লাখ টাকা খরচ করে কি 10 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং করলে এটা তো আর বিক্রি করতে হবে না। আর এটা দেখা যায় আজকে নিয়ে 10 লাখ টাকা খরচ করে উঠেছে, আবার একজনের সমস্যা হয়েছে একটা যে কোনো সময় বিক্রি করে এই টাকায় আরও বেশি বেচতে হবে, বরঞ্চ এই টাকায় বিক্রি করে আবার অন্য একটা কাজে মানে কোনো লস নাই? না, লস নাই। এটা 5 বছর ব্যবহার করে এই টাকায় বিক্রি করতে পারবো। আস্তে আস্তে দিন যাইব, কাঠের দাম বাড়তেছে, টিনের দাম বাড়তেছে। মাসে কটা বিক্রি করেন? মাসে 15টা 20টা, এখন নর্মালি 10টা মনে করেন। নরমালি 10টা 10টা করে যায়। এরকম আরো কি আছে আপনাদের মতো এরকম ঘর বিক্রি করে? হ্যাঁ আছে। এই বাজারে কয়টা আছে? এই বাজারে শুধুই একটাই, এই বেতকা কুন্দর বাজার আছে, এই দলাগাঁও আছে, এই সুরৈন মুন্সি এই সে সুরৈন আছে, অনেক জায়গায় আছে, এই যে বালিগাঁও আছে। আচ্ছা আচ্ছা। আপনাদের এই বাজারটার নাম কি? এটা হাতিমারা চৌরাস্তা বলে। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, আর আমার নাম বিপুল। জি বিপুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো যে এই ঘরের কিন্তু খুব ব্যয়বহুল ধরতে গেলে। আপনি যদি একটি বিল্ডিং করেন, বিল্ডিংয়ের থেকেও কিন্তু খরচ বেশি কিন্তু এই ঘরগুলোতে। এগুলো খুবই নান্দনিক ডিজাইনের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর। এটা যুগের পর যুগ এরা কিন্তু এই বিজনেসটা করে আসছে। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে কলমা বাজার। এটি লোহজং থানা মুন্সিগঞ্জে পড়েছে, পদ্মার পাড়ে। এই বাজারে আপনি সুস্বাদু রূপালী ইলিশ এবং বিভিন্ন প্রজাতির মাছ, এখানে কিন্তু তরতাজা মাছ পাবেন। তো আজকে আমরা যে বিষয়টির জন্য এখানে এসেছি, আমাদেরই একজন বন্ধু যার বাড়ি হচ্ছে এই কলমা বাজারের কাছেই ছিল, যেটি নদী ভেঙে পরবর্তীতে ওইখানে চরের জেগেছে। আজকে আমরা ওই জায়গাটায় যাব, তার যে পুরান আদি বাড়ি রয়েছে, আজকে যেখানে আর বাড়ির কোনো অস্তিত্ব নেই, সেখানে চর হয়েছে, সেই বাড়িটিকে আমরা, সেই জায়গাটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব এবং এই এলাকার মানুষের যে জীবনযাত্রা এবং তাদের যে ঐতিহ্যগত অনেক রীতিনীতি রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মুন্সিগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুন্সিগঞ্জ ঢাকা বিভাগের একটি জেলা। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। এই জেলাটির আয়তন প্রায় 954.96 বর্গ কিলোমিটার। এর বৃহত্তম থানা হচ্ছে শ্রীনগর, 203 বর্গ কিলোমিটার, এবং সবচেয়ে ক্ষুদ্রতম থানা হচ্ছে লোহজং, 130 বর্গ কিলোমিটার। প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সিগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। অঞ্চলটি খ্রিস্টীয় 10 শতকের শুরু থেকে 13 শতকের প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল। বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর মতো মুন্সিগঞ্জেরও রয়েছে নিজস্ব সংস্কৃতি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্গাপূজা, নববর্ষ, চৈত্র সংক্রান্তি উপলক্ষে যাত্রা, পালা গান, কবি গান, কীর্তনলীলা, বাউল গানের অনুষ্ঠান, রথযাত্রা, নৌকা বাইচ, লাঠি খেলা প্রভৃতি উল্লেখযোগ্য। দর্শক, এই যে আমরা এখন বর্তমানে কলমা বাজারে অবস্থান করছি। তো এই সেই সুমন সাহেব, যার বাড়ি এক সময় এই কলমাতেই ছিল, যেটি নদী ভাঙনের কারণে পদ্মার গর্ভে বিলীন হয়ে গিয়েছিল, এখন সেখানে চর জেগেছে। আজকে আমরা সেই জায়গাটাতে যাব। তো সুমন সাহেব, কেমন লাগছে আপনার এলাকাতে আসছি? খুবই ভালো লাগছে, অনুভূতি খুবই ভালো, অন্যরকম। নিজের নারীর টানে চলে আসছি, এখানে সব সময় আসতে ভালো লাগে। এখানে প্রতি একটা টান থেকে যায় সব সময়। কতদিন পরে আসলেন এখানে? এই তো 2-3 বছর হবে, আসা হয়নি।
2-3 বছর প্রায় সময় এখানে আসেন? বছরে 2-1 বার আসা হইতো, তবে ইদানিং একটু অনেকদিন গ্যাপ আছে এখানে। আমরা দেখেছি যে এখানের যে প্রাকৃতিক পরিবেশ, এনভায়রনমেন্ট আসলে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। যে এলাকাতে এই সব এলাকাতে কিন্তু শহর থেকে অনেক মানুষ আসে এবং অনেক মানুষের ব্যবসা বাণিজ্য রয়েছে সেই শহরে। সে মানুষগুলো কিন্তু যখনই সময় পায়, ছুটি পায়, এই গ্রামে চলে আসে এবং এখানকার মানুষ জীবনযাত্রার মান এবং তাদের যে চলাফেরা সব কিছুই আসলে গ্রামের সে ঐতিহ্যগুলো ধারণ করে এবং সে অনুযায়ী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদিও শুক্রবার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন যদিও বাজারে মানুষের উপস্থিতি কম, জমজমাট না তেমন, তো এই যে বাজারের যে পরিস্থিতি, এখানে আসলে আপনাদের ঐতিহ্যবাহী কি জিনিস পাওয়া যায়? আসলে পরিস্থিতি, আমি তো এখন গ্রামে থাকি না, সেই জন্য এখন আমি ভালোভাবে বলতে পারছি না। এখানে যারা স্থানীয় আছে তারাও ভালো বলতে পারবে। আচ্ছা, এখানে আপনারা স্থানীয় কে আছেন? আপনি? না আমরাও না, এখানে তো বসবাস করি। এখানে বসবাস, আপনারাও বাইরের থেকে আসছেন নাকি? এখানে স্থানীয় না? কি কাজ করেন আপনারা এখানে? আমরা কৃষি কাজ করি, ক্ষেতের কাজ করেন। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? লালমনিরহাট ডিস্ট্রিক্ট। লালমনিরহাট। ওইখানে কি কাজের কি খুব অভাব নাকি? অভাব না, কাজ আছে আর কি, কেউ আর কি এলাকায় করে না, আবার কেউ করে, এই আর কি। মনে করেন যে ওখানে করলে টাকাটা থাকে না, এখানে করলে টাকাটা এখানে কি আপনাদের কি মাসিক হিসাবে দেন না রোজ হিসাবে? রোজ হিসাব কত? এই কোনোদিন যাই 650, 700, কোনোদিন যাই 600। আচ্ছা, মানে 650, 700 এরকম। তাহলে তো আপনারা কতদিন এখানে কাজ করবেন? প্রায় মনে করেন 2-2.5 মাস, 3 মাস। এখন তো আলুর সিজন আসতেছে, আলুর কাজেই আপনারা কি ব্যস্ত? জি। আচ্ছা, তো পাশাপাশি এই সিজন শেষ হয়ে গেলে কি কাজ করেন? সিজন শেষ হয়ে গেলে মনে করেন যে দেশে যাই, হয়তো অন্য কোথাও গাড়ি গুড়ি চালাই, অটো চালাই, বা ভ্যান গাড়ি চালাই, অটো রিক্সা চালাই, মিশু চালাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখলেন তো যে আসলে এই মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য কিন্তু বিখ্যাত এবং এইখানকার আলু কিন্তু সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও কিন্তু রপ্তানি করা হয়। আর বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে বাজার পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, শোচনীয়, এবং আলুর দাম কিন্তু অনেক বেশি। তো এই ফলনটা যদি এখান থেকে কমপ্লিটলি উত্তোলন করা হয়, আশা করি ভবিষ্যতে নতুন ফসল আসলে আলুর দামটা কিন্তু কমে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি একজন ওনার এখানে ব্যবসা। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো দোকান এখানে ব্যবসা করেন, কতদিন ধরে করেন ব্যবসা? 10-12 বছর। 10-12 বছর। আপনাদের এই বাজার তো অ্যাকচুয়ালি একটা ঐতিহ্য ধারণ করে এবং এই বাজার কিন্তু আপনাদের পূর্বপুরুষ থেকে এই বাজারটা এখানে হয়। এখানে আসলে আপনাদের যেহেতু পদ্মার পারে কি মাছ পাওয়া যায় আপনাদের এখানে? ইলিশ মাছ পাওয়া যায়, সব পদের মাছ, হাঁসরা মাছ, আচ্ছা, তারপরে এলাকার কই শিং, মানে চাষের মাছও এখানে পাওয়া যায়, সব পদের মাছ পাওয়া যায়। তো এখানে মাছের আসলে চাহিদাটা কাদের কাছে বেশি, সবচেয়ে কারা নেয় এখান থেকে বেশি? এখানে অনেক জায়গা থেকে লোক আসে, যেরকম ওই হাসেল থেকে আসে, বালিকার থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসে মানুষ। ঢাকার থেকে এই জায়গার থেকে দুধ কম দামে পাওয়া যায়, তারপরে শাকসবজি, মাছ এটি কম দামে পাওয়া যায়। আচ্ছা, আসলে যেহেতু দর্শক, উনি কিন্তু দীর্ঘদিন এখানে বিজনেস করছে, ব্যবসা করছে, আর এটা হচ্ছে আপনার কলমা বাজার। আর এই বাজারে কিন্তু সকল ধরনের ভ্যারাইটিস কিন্তু মানুষের অন্যান্য বাজারে যেরকম রয়েছে ঠিক তেমনিভাবে এখানেও, কিন্তু এখানে একটু ব্যতিক্রম যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মাছের জন্য কিন্তু এখানে কিন্তু নো কম্প্রোমাইজ। এখানে যদি ইলিশ মাছ, পদ্মার ইলিশ যদি খেতে চান তাহলে অবশ্যই এই বাজারে আসলে কিন্তু আপনি পিওর পদ্মার ইলিশ কিন্তু পেয়ে যাবেন। দর্শক, আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি এখন বর্তমানে কলমা বাজারে। তো এই বাজারে মানুষের সাথে কথা বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ফলের দোকান আছে বিভিন্ন ধরনের। এই বাজারে আসলে শুধু যে অন্যান্য তরকারি রয়েছে, তার পাশাপাশি কিন্তু দেশি বিদেশি কিন্তু ফলের দোকানও রয়েছে। এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে। আর এখানের সবচেয়ে বেশি যে জিনিসটার জন্য মানুষ আকর্ষিত হয় সেটা হচ্ছে মাছ এবং মিষ্টির জন্য। পিওর মিষ্টি মাছ এখানে কিন্তু আপনারা আসলে পাবেন। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, জুমার দিন, মানুষ নামাজ আদায় করে বের হচ্ছে। আসলে গ্রামীণ যে একটি পরিবেশ, গ্রামীণ যে একটি বাজার, সেই বাজারটা কিন্তু
মিষ্টি দোকানে যে হলো হ্যাঁ, আলাপ দেখছি। করেন মিষ্টি দেখেন হ্যাঁ দেখছি। হ্যাঁ, এখানে যে বাজার আসলে প্রতিটি গ্রামে যেরকম একটি বাজার রয়েছে যেখানে সব কিছু পাওয়া যায়, তাদের এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো সুমন সাহেব, আপনি তো প্রায় সময় আসেন এখানে, মিষ্টি আপনি খেয়ে থাকেন, কি কেমন মিষ্টি? মিষ্টি দুধ, ভালো দুধ তো, এই অঞ্চলের দুধ খুব ঘনত্ব বেশি। আচ্ছা, ঠিক আছে, গ্রামের গরু তো এখানে দুধ ভালো, আর দামও কম, সেক্ষেত্রে মিষ্টির দামও কম, মিষ্টি খুব ভালো। দর্শক দেখতে পাচ্ছেন উনি কিন্তু মিষ্টি তৈরি করছেন অরিজিনাল দুধের। এটা কি মিষ্টি বলে এটাকে? এটা রসগোল্লা। রসগোল্লা না? আচ্ছা, এখানে তো বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি, একটু যদি বলতেন যে মিষ্টি। রসগোল্লা আছে, আপনার কালাজাম আছে, হ্যাঁ চমচম আছে, হ্যাঁ, 200 টাকা রেট। কেজি 200 টাকা। 200 টাকা। দেখা যায় আপনারা একটু পিউরিটিটা সম্পূর্ণ সলিড, একদম Solid। অরিজিনাল গায়ে দুধ মিষ্টি। 200 টাকা না আর কম আছে? না 200 টাকা। যদি দর্শক আমাদের যারা আপনার এই ভিডিও দেখছে তারা যদি আসে, অবশ্যই কি কিছু কম টম রাখা যাবে কিনা? ওই যদি বেশি করে নেয় তাদের হ্যাঁ। 10 টাকা ছাড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে খুব যত্ন সহকারে এগুলা কি দিচ্ছেন? এগুলা এগুলো শিরার পানি। শিরার পানি দিতে হয় না? আচ্ছা আচ্ছা। তুমি কি করছো? মিষ্টি বানাচ্ছি। তুমি মিষ্টি পাকাইতে পারো? আচ্ছা আচ্ছা, এই কতদিন ধরে এটা শিখছো? মনে করতেছে না। মনে পড়তেছে না? লেখাপড়া করো তুমি? কোন ক্লাসে পড়ো এখন? টুতে টুতে? কোন স্কুল? হলাপাড়া। কি নাম? হলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, প্রাইমারি স্কুলে। লেখাপড়া কেমন শিখায়, কেমন স্কুলে? ভালোই। ভালোভাবে টিচার শিখায় তোমাদেরকে? কোনো মানে ফাঁকিবাজি করো না তো? না তোমরা ফাঁকিবাজি করো? না। ঠিকঠাক মতো লেখাপড়া করো তো না? আচ্ছা ঠিক আছে, লেখাপড়া করে যাবা ইনশাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু লেখাপড়াটা কিন্তু সবার আগে, ঠিক আছে? আমরা তো এখন এই বাজারে যেহেতু অবস্থান করতেছি, পরবর্তী স্টেপ আমাদের কি, কোথায় যাব আমরা? আমরা এখন একটা ছোট নদী আছে, নদীটা পার হয়ে তারপরে ওই যে চর আছে, ওই চরের ভিতরে যাবো, লোকেশনটা করতে। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদেরকে কলমা বাজারটা ঘুরিয়ে দেখিয়েছি। পরবর্তীতে ইনশাল্লাহ এই সুমন সাহেবের সেই পৈতৃক নিবাস সেটা আমরা দেখব, এবং সেই অবস্থা, বর্তমান পরিস্থিতি কি সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবেন, চলুন। দর্শক, গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি সুমন সাহেবের সেই আদি নিবাসে। আসলে একসময় এই রাস্তাগুলো কিন্তু মাটির রাস্তা ছিল, যদিও এখন সেটা আর মাটি নাই। গ্রামের প্রতিটা অলিগলি কিন্তু এখন কিন্তু পিচ ডালা রাস্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সুমন সাহেব, পরিবর্তন কি কিছু লক্ষ্য করছেন? পরিবর্তন তো অনেক, সময়ের সাথে সাথে পরিবর্তন হবেই। এক সময় রাস্তাঘাট ছিল মাটির, আঁকা বাঁকা মেঠো পথ ছিল, এখন পাকা পিচ ঢালা পথ। আমি দেখতে পাচ্ছি এখানে নতুন বাড়ি হয়েছে, যদিও আগে যখন এসেছিলাম তখন এখানে বাড়িঘর দেখিনি। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে সেই নান্দনিক ডিজাইনের বাড়িগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে নতুন পরিবার এসে এখানে বসতি স্থাপন করেছে। তো যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বর্ষার সিজন ছিল, চারপাশে প্রচুর পানি ছিল, যদিও এখন বর্ষা নেই, শীতের প্রথম দিকে, শীতকাল। হ্যাঁ, সামনে শীত প্রায় চলে এসেছে। কি বলেন, রাতে তো ঠান্ডা লাগে না? হ্যাঁ, এখানে শহর থেকে এখানে আরো বেশি ঠান্ডা লাগবে। এখানে যখনই সূর্যটা অস্ত যায় তখন কিন্তু এখানে কিন্তু আপনার শীত নেমে আসে, ঠান্ডা লাগে। দেখতে পাচ্ছেন যে গ্রামের যে পরিবেশ আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুব সুন্দর, চারপাশে গাছপালায় পরিপূর্ণ।
প্রতিটা বাড়ির ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নান্দনিক ডিজাইনের টিনের ঘর, পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন যে মানুষের খুব লাক্সারিয়াল বাড়িও এখানে করেছে, যেটা আগে দেখিনি। দিন দিন গ্রামগুলোতেও শহরের মানুষগুলো তাদের ফ্রি সময়টাকে কাটানোর জন্য এখানে কিন্তু চলে আসে এবং এখানে খুব সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের বাড়ি করে এবং বাংলো বাড়ি করে, বাগান বাড়ি করে থাকে। দর্শক, সামনেই সেই ঐতিহ্যবাহী স্থান, সেই নদী, যেখানে একসময় নদী ছিল না, ছিল একটি সুন্দর সাজানো গোছানো গ্রাম। আজকে সেই গ্রাম বিলীন হয়ে গেছে পদ্মার বুকে। কত মানুষ, কত ঘর এই পদ্মার গ্রাসে বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিশাল চর, বিশাল চর, ওই দূরে চর দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে, ওইখানেই ছিল এক সময় এই সুমন সাহেবের বাড়ি। কি বলেন সুমন সাহেব? এখানে দেখা যাচ্ছে অনেক বড় চর দেখা যাচ্ছে। এই চরের এখানে অনেকগুলো গ্রাম ছিল। আচ্ছা, একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন ছিল, অনেকগুলো গ্রাম ছিল, হাট বাজার, স্কুল কলেজ সবই ছিল। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই, শুধু চর আর চর, বিরান ভূমি। দর্শক দেখতে পাচ্ছেন যে নদী ভাঙন কিন্তু এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। নদী কিন্তু প্রতি বর্ষাতেই প্রচুর ভাঙে। দেখতে পাচ্ছেন যে বড় বড় সেই নদী ভাঙার হাত থেকে গ্রামটিকে বাঁচানোর জন্য এখানে বস্তা দেওয়া হয়েছে। দেখেন বড় বড় বস্তা। এই ব্যাগগুলো এত মজবুত যে পানিতে বলেন বা মাটিতে বলেন সহজে কিন্তু ছিঁড়ে যায় না। এটা নদী ভাঙন রোধের জন্য সরকারিভাবে এই বস্তাগুলোকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। যত চোখ যায় দূরে গ্রামে, গ্রাম থেকে গ্রামে এইভাবে পদ্মার করাল গ্রাসে গ্রামগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আর সেজন্য সেই গ্রামগুলোকে রক্ষার জন্য কিন্তু এখানে এই বস্তাগুলো কিন্তু দেওয়া হয়েছে। আপনারা সামনে আমরা যদি সামনে যাই দেখতে পাবেন যে এখনও কিন্তু সেই গ্রামকে রক্ষার জন্য বাঁধের যে পরিকল্পনা সেটা কিন্তু কন্টিনিউ কিন্তু অব্যাহতভাবে চলছে। দর্শক, এখানে কিন্তু আগে আমরা যখন এসেছিলাম এখানে কিন্তু সরকারিভাবে কিন্তু ঘর করেছিল, বাড়ি করা ছিল মানুষকে থাকার জন্য। ওই দূরে যাদের নদী ভেঙে গেছে সেই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার জন্য এখানে সরকার এখানে তাদেরকে বাড়ি করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে বাড়ি করে দিয়েছিল, কিন্তু আজকে সেই স্থানটিও কিন্তু নদী কিন্তু ভেঙে নিয়ে গেছে। আমরা যখন আসছিলাম এখানে বাড়ি ছিল, সেই বাড়িগুলো কিন্তু ভেঙে গেছে, নদী গ্রাস করে ফেলছে। ওই দূরে দেখতে পাচ্ছেন দর্শক যে ভাঙন রোধের জন্য এখানে কিন্তু তাদের কিন্তু কার্যক্রম কিন্তু কন্টিনিউ কিন্তু চলছে। তো আমরা এখানে যাব, গিয়ে দেখব আসলে তারা কিভাবে এই কাজগুলোকে করছে। দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে এই যে ভিতরে বালু দিয়ে এই বস্তাগুলোকে ভরাট করছে নদী ভাঙন রোধের জন্য।
এখানে ওনারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। এখানে কি কাজটা হচ্ছে একটু যদি বলতেন আমাদেরকে। এটা নদী শাসকের কাজ। আচ্ছা, বস্তাটা বইরা হ্যাঁ সেলাই করে কাউন্ট করে তা আমাদের নদীতে ফেলাই। এখন বর্তমানে কোথায় নিয়ে ফালানো হচ্ছে এগুলা? এখানে এই নদীর বাইরে সাইডেই ফেলানো হচ্ছে। এই পারে না ওদিকে? না এই পারে। এই পারে না? এই পারে। আমরা তো আগে যখন এসেছিলাম আরো অনেক সামনে দেখেছিলাম নদী, কিন্তু যেভাবে ভাঙা শুরু হয়েছে প্রতি বছরে ভাঙে, এই শীতকালে তো আর ভাঙবে না। এখন এই টাইমে আপনারা কি করতেছেন, নদী ভাঙন রোধের জন্য বাঁধগুলো দিবেন। এই বস্তাগুলো আসলে কি সব সময় কি টিকসই থাকে? হ্যাঁ হ্যাঁ, এই বস্তা টিকসই থাকে, কোনো ইয়া হয় না? না না। আচ্ছা, তো এখানে আপনারা কিভাবে কাজ করেন, কিভাবে কাদের উদ্যোগে এই কাজগুলো হচ্ছে? এটা কন্ট্রাক্টর সিস্টেম আছে। আপনাদের পেমেন্টটা কিভাবে দেওয়া হয়, টাকাটা কিভাবে পান? মাস শেষে না প্রতিদিন? রোজ? প্রতিদিন। এটা প্রতিদিন কত করে দেয়? এটা যতগুলো বস্তা ভরবো ততগুলো টাকা। আচ্ছা, প্রতি বস্তায় কত করে দেয়? এটা বরুণে দেয় হলে 30 টাকা প্রতি বস্তা, 30 টাকা করে। আর সিলাইতে দেয় 6 টাকা। প্রতিদিন কত বস্তা এরকম ভরতে পারেন আপনারা? ভরতে পারি 800-900। 800-900 বস্তা ভরেন। এখানে একটু কম হইতেছে, মানুষ কম। প্রতিদিন এভারেজে কত টাকা ইনকাম হয় আপনাদের? আবার হিসাব করে গেলে দেখা যায় 2000-3000 পার ডে ইনকাম। তাহলে 1000। এটা তো সব সময়ের জন্য হয় না, মানে ক্ষণিকের জন্য, সিজনাল। দর্শক শুনলেন তো যে এরা কিন্তু রোজ হিসেবে কিন্তু এখানে কিন্তু কাজগুলো করে থাকে। আর এই নদীটাকে, এই নদী ভাঙন রোধে দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, মানে নদী যেভাবে যে হারে ভাঙছে, তো ভবিষ্যতে এই গ্রামগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু এই 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 বস্তাগুলো কিন্তু তৈরি করছে। এবং এই যে নিচে এই যে দেখেন ঢেউ, এখানে পানির যে একটা ঢেউ এসে যাতে এই পাড়টাকে ভেঙে ফেলতে না পারে সেই জন্য ভিতরে, বস্তার ভিতরে বালু ভরাট করে তারা কিন্তু এই বস্তাগুলোকে নদীর পাশে মাইলের পর মাইল কিন্তু তারা এই কার্যক্রম কিন্তু পরিচালনা করে আসছে। এবং এই গ্রামগুলোকে রক্ষার জন্য কিন্তু এই সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দর্শক, সামনে আরও যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলবো। এখানে অনেকে খাওয়া দাওয়া করতেছেন, চলুন দেখি। এই বস্তার নামটা কি? এই কাপড়টার নাম কি? এটা হলো জিও ব্যাগ। জিও ব্যাগ বলে না? আচ্ছা আচ্ছা। সুমন সাহেব, আমরা তো যে যে উদ্দেশ্যে এসেছিলাম, যে আপনার পৈতৃক নিবাস ছিল ওই পারে, যেটা রক্ষা হয়নি, কিন্তু এই যে সরকার যে এই যে রক্ষা করার চেষ্টা করছে, এটা আপনি কি দৃষ্টিতে দেখছেন? এটা খুব ভালো উদ্যোগ, এটা খুব ভালো উদ্যোগ। এখনো যদি রক্ষা করা যায় এই গ্রামগুলো, তাহলে অনেক ভালো হবে। এটা আমি দেখলাম যে ওনারা মাইলের পর মাইল কাজগুলো করে আসছে। এটা আসলে এই ব্যাগগুলো, জিও ব্যাগগুলোকে দিয়ে কি এই ভাঙা রোধ করা কি সম্ভব হবে? এটা জিও ব্যাগের পরে আবার ব্লক হবে। এটার উপরে ব্লক হইলে আশা করা যায় আগের মতো আর ভাঙবে না। আসলে পদ্মা মানেই হচ্ছে আগ্রাসীন, আর এই পদ্মা সবসময় প্রতি বছর মানুষকে কিন্তু এইভাবেই ঘর ছাড়া, বিটে বাড়ি ছাড়া করে থাকে। তো বাংলাদেশের সরকার কিন্তু এই পদ্মা ভাঙন রোধে কিন্তু অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ অনুযায়ী কিন্তু তাদের কিন্তু কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আপনারা কি সবাই কি এইখানেই কাজ করেন? আচ্ছা, এটার উপরে জীবিকা। এটা কি সারা বছরে এই কাজ করেন না? সারা বছর না? কতটুকু আপনারা কাজ করছেন এতদিনে? কয় কিলো, কোন গ্রাম করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে ব্যাগগুলোকে ভরাট করা, জিও ব্যাগগুলোকে ভরাট করা এবং ওইখানে সেট করা, এই তো? পরবর্তীতে আরেক গ্রুপ এসে ব্লক দিবে। 600-500 এরকম মানে হয়। পার বস্তা কত করে দেয়? পার বস্তা আপনার এডিট দিচ্ছে মানে 26 টাকা করে,
শুধু আচ্ছা। বড় পিস। আচ্ছা আর আপনার গায়ে এমনি বোর্ডের তন যে বইরা দিয়ে উঠবে তো ওটা দেয় 35 টাকা। আচ্ছা 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 বোর্ডের থেকে ভরে দিলে। হ্যাঁ আর উঠতে তন বইরা দিলে রেট কম। সিলাইতে কত দেয়? সিলাইতে এটা ভাই বলতে পারবো। ভালো পাই স্যার। আমরা এখানে এই যে কর্ম করি, কিন্তু আমরা কর্ম হিসাবে আমরা কোনো বেতন পাই না। আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কোথায়? এই ডোহরি স্যার। এখানেই জি। ডোহরি? জি। সবার বাড়ি কি এই জায়গায়? ডোহরি না? অনেকে দেখা যায় দূর দূরান্ত থেকে এসে বাড়ি করে আসে স্যার, এই কাজ করে। পাটনা থেকে আসে, রংপুর আচ্ছা। থেকে আসে। ও, আপনি পাবনা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আর কেউ আছে বাইরে? একজনই পাবনার? হ্যাঁ হ্যালো সিলাইম্যান। আচ্ছা 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 মানে সবার স্যালারি থেকে ওনার স্যালারি একটু বেশি নাকি? আচ্ছা আচ্ছা আর এখানে লিড দেয় কে সবাইকে? মানে একটা আসে না? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ওনারা যে কাজ করে একটি পরিবারের মতো এখানে সারাদিন কাজ করে। এই যে খাওয়ার টাইমে খাওয়া দাওয়া করলো এবং পরবর্তীতে রেস্ট নেবে, একটু রেস্ট নিয়ে কিন্তু ওনারা কিন্তু ওনাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে একটা শুক্রবার, এই শুক্রবারে কিন্তু বিভিন্ন অফিস আদালত যদিও বন্ধ থাকে কিন্তু তাদের এই কর্মযজ্ঞ কিন্তু বন্ধ নেই। তারা কিন্তু কন্টিনিউ কিন্তু তাদের কাজগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনাদের তো সাপ্তাহিক কোনো ছুটি নাই না? আছে? সাপ্তাহিক কোনো ছুটি নাই? আমাদের স্যার গরিব মানুষ স্যার, এই যে ছুটি আমাকে কে দিবে? আমগো তো এমনি কাজ করে স্যার আমগো পোষায় না। এই যে 600-700 টাকা বাল বাচ্চা নিয়ে খাই, জিনিসের যে দামপত্র এ তো স্যার আমাকে পোষায় না। কারণ আমরা বলি আমাকে রেট বাড়ায় দেন, এরা বলে যে উপরে তো যে না দেয় আমরা কিভাবে দিব? এটাও তো হেরা যেটা বলবো সেটাই তো। আগে কি রেট আরো কম দিত? না স্যার আগের রেটটা ভালো ছিল। ওই যে ইমার্জেন্সি যেটা একান্ত দরকার, ইমার্জেন্সি যে এখানে কাজ চলবেই, সেখানে আমগো একটু রেটটা বেশি হয়, 35-37 টাকা আমগো রেট হয়। আর এখন স্যার এই যে আমরা বইরা থেকে যাই, ওই মাল আবার যে সময় আমরা ভরে ভরি ওইখানে মাল ভরে আবার নগদ আমরা সরকারি পানি উন্নয়নের বোর্ড আছে, এরা মাল কাউন্ট করে ছবি টবি উঠায়, তারপর আমরা মাল ফালানোর পর আমাকে ওইটা হলো 35 টাকা রেট, 35-36 টাকা রেট। আর এটাকে আমরা ভরিয়া দিই আমাকে 27 টাকা। পুরো প্রজেক্টে পানি উন্নয়ন বোর্ডে করতেছে? জি স্যার জি। দর্শক আপনি তো শুনলেন তো যে আসলে ওনারা কিন্তু এখানে মাসিক হিসেবে কোনো বেতন না, রোজ হিসেবে ওনাদেরকে এখানে পেমেন্ট করা হয়। আর এই কাজটা সম্পূর্ণ করছে পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডের আরও অনেক প্রজেক্ট রয়েছে এই পদ্মাকে কেন্দ্র করে। তো আমরা আশা করি যে সরকার স্থায়ীভাবে এইটাকে ভাঙন রোধে যত ধরনের পরিকল্পনা আছে সেটা করবেন। প্রিয় দর্শক, আমরা যে কথাটা একটু আগে আপনাদের বলেছি যে আমাদের পৈতৃক ভিটার যে সন্ধান আমরা করতে করতে এই পর্যন্ত আসলাম। এখন ঠিক ওই গ্রামেরই একজন মানুষ পাওয়া গেছে, মুরব্বীকে পাওয়া গেছে। মুরব্বীর কাছ থেকে আমরা জানবো, কিছু গ্রামের নাম জানবো এবং লোকেশনটা প্রপারলি আমরা একটু জানতে চেষ্টা করব। আচ্ছা, দাইদা ইউনিয়ন আশেপাশের গ্রাম আপনি তো অবশ্যই চিনেন, যদি আপনি বয়স্ক মানুষ। ধাইদার গ্রাম বলতে তো অনেক গ্রামই ছিল। আমাদের গ্রামে তো পাটুলির চর ছিল, ধাইদা থেকে পাটুলি, বুঝলেন? ধাইদার ভিতরে পাটুলি, হে বললো বড় বাজার, হে এই সাইডে উত্তর সাইডে, আমরা দক্ষিণ সাইডে। আপনার নামটা কি? নাম? আমার নাম আবু কালাম ঢালি। আবু কালাম ডালি। আপনার পৈতৃক নিবাস কোথায় ছিল? মানে আপনার পূর্বপুরুষ বাড়ি? পূর্বপুরুষ ছিল, বাবা ছিল আর বহুত দাইদার পাশে গ্রাম পাটুলি। আর আমার দাদার গ্রাম ছিল, আমার নানার গ্রাম ছিল বান্দাগাঁও। পার্শ্ববর্তী গ্রাম বহর বাজার। এটা আমি চিনি, আমি দেখছি, আমি ছোটবেলায় দেখছি। আমার তখন 7 বছর, প্রায় সম্ভবত 7 বছর। বহর বাজার দেখলে তো আপনি পাটুলি, বহর বাজার দেখছি, পাটুলি দেখেন না, দাইদা কবরস্থান সামনে গ্রামটা দেখছেন না, ওই গ্রাম বান্দাগাঁও গ্রাম। এগুলো আমি ওই বান্দাগাঁও থেকে বহর বাজার আমি হাইটে আইছি ছোটবেলায়। আমরা তো বহর বাজারই করতাম। তখন আমি ছোট ছিলাম। আমার নানার নাম হচ্ছে ফালু শেখ, আমার দাদার নাম ইয়াকুব শেখ। আচ্ছা, আপনাদের ওই বর্তমানে যে জায়গাটা এখন তো নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সব শেষ, সেই জায়গার যে নাম, সেই নাম কি এখনো রয়েছে না চরের নামে নাম হয়ে গেছে? চরের নামে নাম হয়েছে। এখন কি নাম ওইখানে?
এখন চরের নাম চর গেছে ওর কাছে ইয়ে আর ভোট পেতে পেরেছে প্রতিটা নামের সাথে চর যুক্ত হয়ে গেছে। চর চুক্তি আছে বুঝলেন, এখন আর ইয়ে নাই, ভাইদার কোনো নাম নাই, নামের সাথে চর যুক্ত চর চুক্তি আছে, ভাইদার কোনো নাই। চরের গ্যাজেট মানে গ্যাজেট হয়ে গেছে, খতিয়ান হয়ে গেছে, চর নদী খতিয়ানে চলে গেছে সরকার। সব গেছে। প্রিয় দর্শক, যেখানে যাদের বাড়িঘর ছিল এক সময়, সেটা যদি নদী ভেঙে যদি আবার সেই এলাকাটা সেই জায়গাটায় যদি চর জাগে, তখন সেই জায়গার নামের সাথে কিন্তু চর কিন্তু যুক্ত হয়ে যায়। আর এই সম্পত্তিগুলো কিন্তু তখন সরকারের হাতে চলে যায়। সরকার কিন্তু পরবর্তীতে সরকার থেকে যদি আপনি আপনার ডকুমেন্টস এবং পূর্বপুরুষের যদি কাগজপত্র দিয়ে যদি আপনি সেটাকে প্রমাণ করতে পারেন, রেকর্ড করতে, তখন কিন্তু আপনার নামে আবার সেটা হয়ে চলে আসবে। দর্শক, মোহাম্মদ আবুল কালাম ডালি, যে নাকি সুমন সাহেবের গ্রামেরই লোক ছিল, উনি ওনার সাথে কথা বললেন এবং একে অপরের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে উনি সুমন সাহেবেরই আত্মীয় স্বজন অনেককে উনি চিনেন এবং ওনার সাথে সম্পৃক্ত রয়েছে এবং অনেক আত্মীয় স্বজন যারা একসময় ওইখানে ছিলেন, এখন আর ওইখানে নেই, তারা অন্যান্য জায়গায় নদী ভাঙনের পরে বাড়িঘর করেছেন। সেই অনুপাতে একে অপরের সাথে দেখেন কি একটি সম্পৃক্ততা আমরা লক্ষ্য করতে পারছি। সুমন সাহেবের বাড়িটি সঠিক কোথায় ছিল সেই স্থানটি মোহাম্মদ আবুল কালাম ডালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। পৃথিবীর সবকিছু ভুলে গেলেও শৈশবের কিছু কিছু স্মৃতি কেউ কখনো ভুলতে পারে না। পদ্মা নদী ভাঙন রোধে তৈরি হচ্ছে শত শত জিও ব্যাগ। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারদের মাধ্যমে পুরো কলমা ইউনিয়নে জিও ব্যাগ ফেলে পদ্মা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে এখানকার শ্রমিকরা। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আমরা যখন নৌকা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সামনে দেখতে পাচ্ছি গ্রামের ছেলেরা ক্রিকেট খেলায় মেতে উঠেছিল। তাদের এই খেলা দেখে আমার শৈশবের স্মৃতিগুলো স্মৃতিপটে ভেসে উঠল। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া বাদ দিয়ে বন্ধুদের সাথে মাঠে এইভাবেই খেলায় মেতেছিলাম। দিন শেষে যখন বাসায় ফিরতাম, বাবার বকুনি মায়ের শাসনে বেহাল দশা হয়ে যেত। এগুলো কি ঘাস? বিদেশি ঘাস। এটি কিসে গরুকে খাওয়ান নাকি? হ্যাঁ, গরুকে। এগুলা রোপণ করতে হয় গাছ নাকি? হ্যাঁ, এটা কাটটা লাগাইলে হয়েছে। আচ্ছা আচ্ছা। কটা গরু আছে? গরু আছে 8টা। 8টা? কোরবানির জন্য কি প্রস্তুত করতেছেন নাকি? হ্যাঁ, কোরবানির লেগে। আচ্ছা। এই পদ্মার পারে দেখতে পাচ্ছেন যে সব সময় তো ভেঙে শেষ। আপনাদের বাড়ি কোথায় এখানে? ভরা করলে উঠে করে। আচ্ছা আচ্ছা। এখানে তো আরো জায়গা ছিল, 2 বছর ধরে ভাঙছে। 2 বছর? আপনাদের কি এখানে পদ্মার পারে কি জায়গা ছিল ভিতরে? হ্যাঁ হ্যাঁ। সব ভেঙে ফেলছে নাকি? উধর আবার জায়গা আছে। এখন কি পাইছেন জায়গা? না না, জায়গা পাওয়া গেছে। জায়গা পাওয়া গেছে না? এই লোকটির কথা শুনে বোঝা গেল যে বর্তমানে পদ্মার পারে যারা বসবাস করে তাদেরও প্রচুর জায়গার সম্পদ এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছর বিঘায় বিঘায় সম্পদ গ্রাস করে নেয় এই খরস্রোতা নদী পদ্মা। পদ্মার পাড়ে হাঁটতে হাঁটতে প্রায় বিকেল হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত দেখা যাচ্ছে। বিকেলের এই নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে বেশ লাগে। কি অপরূপ সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। এই কলমা ইউনিয়নের নামকরণের পিছনে ব্যাপক ইতিহাস রয়েছে। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার স্বাধীনতার সূর্য অস্তনিমিত হয়। পরাস্ত ও নিহত নবাবের কিছু বিশ্বস্ত হিন্দু মুসলমান সভাসদ মুর্শিদাবাদ ছেড়ে বাংলার পূর্ব প্রান্তে আশ্রয় নেয়। তাদের একজন দেওয়ান নিধিরাম মুর্শিদাবাদের ভাগীরথী প্রবাহে বজরা বাসিয়ে বাটির স্রোতে অনুকূলে পূর্ব বাংলার এই অঞ্চলে চলে আসেন। প্রমত্ত পদ্মাকে এড়িয়ে দূরে কোথাও বসতি স্থাপনের উদ্দেশ্যে সঠিক স্থান খুঁজতে খুঁজতে দেওয়ান নিধিরাম রাজনগর, রাজবাড়ি, মীরবহর, তেলিরবাগ, আকিয়াধল পেরিয়ে আরও উত্তরে এসে দেখতে পান এক বিল।
শাপলা শালুকের চেয়ে কলমি দামে বিলের অধিকাংশ ছেয়ে আছে। লোক তাই বলতো বিল কলমি, তা থেকেই বিল কলমা, যা বর্তমানে রূপ নিয়েছে কলমা। দর্শক, প্রচুর রোদ থাকার কারণে আমরা সেই চরে যেতে পারি নাই। তো রোদটা এখন বিকাল হয়ে গেছে, রোদটা একটু শীতল হয়ে আসছে। আমরা এখন ওই পারে যাব। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নৌকা ঘাট। এখান থেকেই আমরা নৌকা নিয়ে ওই পারে আর কি যাব। এখন পানি কিন্তু অনেক নিচে, দেখতে পাচ্ছেন মানে ভূমি কত উঁচু। এখন বর্তমানে পানি কিন্তু অনেক নিচে। যখনই শীতকাল চলে আসে তখন পানির লেয়ার কিন্তু অনেক নিচে চলে আসে। চরাঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল। যখন ফসল তোলার সময় আসে তখন পশু ও কৃষি সামগ্রী নিয়ে তাদের দুশ্চিন্তা বাড়ে। তারা জানে যে কোনো মুহূর্তে যদি বন্যা বা নদী ভাঙন ঘটে তখন তাদের সব কিছু এক ঝটকায় চলে যাবে। সেই মুহূর্তে তারা মাথা নিচু করে অসহায়ভাবে নিজের ভাগ্যের দিকে তাকিয়ে থাকে। নৌকাঘাটে প্রচুর নৌকা বাঁধা দেখেছিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মাঝির সন্ধান পাওয়া যায়নি। তাই আমরা যাত্রা শুরু করলাম টলার ঘাটের দিকে। প্রিয় দর্শক, এই ঘাটে মানুষজন বিকেল হলে আসে, সবাই ওই চরে যায় বিভিন্ন জায়গায়। দেখা যায় এক গ্রাম থেকে আরেক গ্রামে নদী পথে যাতায়াত করে এই ঘাট থেকে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সামনে এই ঘাটে এসেছে। আমরা চলে এসেছি টলার ঘাটে। দেখতে পাচ্ছেন টলারগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলো দিয়েই আশেপাশের যতগুলো গ্রাম রয়েছে এই গ্রামের মানুষগুলো যাতায়াত করে। আমরা 300 টাকার বিনিময়ে পুরো একটি ট্রলার রিজার্ভ করে নিয়েছি। দর্শক, আমরা ওই যে নদীর ওই পারে যাব। সুমন সাহেবের বাড়ি যে জায়গায় ছিল সেই স্থানটি আমরা ঘুরে দেখব। আমরা ঘুরে দেখব। এই যে সুমন সাহেব, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। হ্যাঁ, যেখানে আমরা আসার জন্য এত দূর থেকে যে জায়গাটি দেখার জন্য আসছি সেই জায়গাটিতে আমরা যাচ্ছি, যেখানে একসময় ওনাদের বসত বাড়ি ছিল। আজকে নদী গর্ভে সেটি বিলীন হয়ে গেছে। সেই বসত বাড়িটি আজকে আমরা দেখতে যাচ্ছি। দেশের অন্যতম বৃহৎ একটি নদী, যার নাম হচ্ছে পদ্মা। প্রাকৃতিক দিক দিয়ে বাংলাদেশের প্রধানতম নদী। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বাহিত পলিমাটি দ্বারা গঠিত বৃহৎ এই বদ্বীপ। হিমালয় থেকে উদ্ভূত নদীগুলোর গতিপথ বহুবার পরিবর্তন হয়েছিল, যার ফলে এই নদীগুলোর তীরে যেমন গড়ে উঠেছিল সমৃদ্ধ নানা শহর, তেমনি তারা আবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মা নদী এক এক জায়গায় এক এক রকমের রূপ ধারণ করে। ঢাকার কাছে পদ্মা নদীকে সর্বদা দেখি শান্ত স্বভাবের, কিন্তু আমি রাজশাহীর পদ্মা নদীকে দেখেছি খুবই ভয়ঙ্কর। মনে হয় যেন এখনই সবকিছু ভেঙে চুরে তছনছ করে নিয়ে যাবে। বর্তমানে শীতকাল, পানির লেয়ার ভূমি থেকে প্রচুর নিচে থাকার কারণে পদ্মা সম্পূর্ণভাবে শান্ত রয়েছে। পদ্মা নদী যে কতটুকু ভয়ঙ্কর তা বাংলাদেশের লোকসঙ্গীতের জাদুকর আব্দুল আলিমের কণ্ঠে ফুটে উঠেছিল স্পষ্টভাবে। তাই তো উনি গেয়েছেন, পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, এই না আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে। আমরা চলে এসেছি সেই চরে। এই চরটির নাম কি? এই চরটার নাম এখন এই চরের ভিতরে অনেক গ্রাম ছিল, গ্রাম ছিল সেই সুবাদে এটা বরাকর কিছু অংশ আছে, বান্দেগাঁও নাই, বহর নাই, এগুলো নাই। এখন এই মানুষ আসে যায় এই পর্যন্তই, তেমন কৃষিকাজ তেমন একটা হয় না এখানে।
বর্ষাকালে পানি হয়। অ্যাকচুয়ালি আসলে বিস্তীর্ণ চর এভাবে পড়ে রয়েছে, যেখানে কোথাও কোনো বসত বাড়ি নাই, শুধু বিরান ভূমি। মানুষের আনাগোনা নাই বললেই চলে এই চরে। এই চরটি শুনশান বিরান একটি চর হিসেবে এখন পরিগণিত হয়েছে। এই পড়ন্ত বিকেলে বালুচরে এসে সুমন সাহেব চতুর্পাশে তাকাচ্ছিলেন। স্মৃতিপটে উনি খোঁজার চেষ্টা করছিলেন সেই জন্মভূমির এক টুকরো বসত ভিটা। কল্পনার রাজ্যে সাজানোর চেষ্টা করছিলেন শৈশবের সেই স্থানটিকে, কিন্তু মিলাতে পারছিলেন না। তিনি এমন স্থানে এসে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সুমন সাহেবের সেই আদি বাসস্থান, যেখানে ওনাদের বাড়ি ছিল। আজকে সেই ভূমির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। যদিও এখানে আর বাড়ি নেই, শুধু চর রয়েছে, এখানে কোনো মানুষ বসবাস করে না। এখন আমি সুমন সাহেবের সাথে এই বিষয়ে কথা বলবো। তো সুমন সাহেব, আপনার বাড়ি কোথায় ছিল একটু দেখান আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ, হ্যাঁ হ্যাঁ, কিছু একটা মাঠের মানে কৃষি কাজ করা হয় এখানে, আলু টালু এখানে রোপণ করা হয়। এই জায়গায় এই গ্রামটাই ছিল মূলত সেই গ্রাম। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে তো এখন মানুষ এখানে বসবাস করে না। বর্তমানে এখানে কেউ বসবাস করে না, সবাই আসে এই পারে আসে কৃষিকাজ করে, আবার সন্ধ্যা চলে যায়। দর্শক, আসলে আমরা একবারে এমন টাইমে এসেছি, মানে আরেকটু আর্লি আসলে হয়তো আপনাদেরকে সেই জায়গাটায় আমরা নিয়ে যেতে পারতাম। আসতে তো আমার মোটামুটি হ্যাঁ অনেক সময় মানে আসতে। চরটা কিন্তু ছোট চর না, এটা অনেক বড় চর। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার বিশাল এলাকা নিয়ে এই চরটা জেগেছে। এখন যার যার জায়গা শেষে সেটা ফাইন্ড আউট করে সেই জায়গাতে কিছু কিছু জায়গায় আর কি চাষাবাদ শুরু করেছে। অবশ্যই এই জায়গাগুলোতে এখনও চাষাবাদ করে না, এগুলো এখনও বিরান অবস্থায় রয়ে গেছে। কিন্তু দূরে দেখতে পাচ্ছেন কিছু গাছ রয়েছে, ওই যে কিছু ফসলাদি মানুষ রোপণ করেছে। তো দর্শক, আসলে মানুষের ভাগ্য কখন কোন জায়গায় নির্ধারিত হয় কেউ বলতে পারে না। আজকে যে সুমন সাহেবের অতীত যারা বাপের যে বিটা ছিল, যারা অতীতের বিশাল একটা স্মৃতি, সেই স্মৃতি আজকে এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এইভাবেই আসলে কালের বিবর্তনে আমরা হারিয়ে যাব এই পৃথিবী থেকে। আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, শুধু রয়ে যাবে কিছু স্মৃতি। আসলে ওনার সেই স্মৃতিটাও কিন্তু নেই, স্মৃতিচিহ্নটাও কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দর্শক, আমরা আজকে ওনার এখানে এসেছি, অনেক কিছু দেখলাম, অনেক মানুষের সাথে কথা বলেছি। তো আমরা আমাদের যে এই জীবনধারা, জীবন ব্যবস্থা আমরা সুন্দরভাবে পরিচালনা করব। আমরা মানুষের অন্তরে সর্বক্ষণ সর্বদা বেঁচে থাকব এবং সেই নিয়ত করেই আমরা সৎ এবং ভালো পথে পরিচালিত হব এবং সারা পৃথিবীর মানুষের কাছে আমরা একটি আইডল হিসেবে সর্বদা সর্বক্ষেত্রে পরিচিত হব, সেই আশাবাদ ব্যক্ত করি। তাহলে সুমন সাহেব, আমরা তাহলে আজকে বিদায় নিতে পারি, যেহেতু সূর্য অস্তনিমিত হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিব। ভিডিওটা সবাই দেখবেন, দেখলে ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।